Hello students, welcome back to Lutfus tutorial blog. Today we will discuss respiration in human beings. আজকে আমাদের আলোচনায় থাকবে ক্লাস 10 এর মানবদেহের শ্বসন সম্পর্কিত বিষয় নিয়ে। চলুন শুরু করা যাক। Before discussion regarding respiration, we have to know about breathing. আমরা শ্বসন সম্পর্কিত আলোচনার আগে আমাদের প্রথমে জানতে হবে ব্রিদিং বা শ্বাস-প্রশ্বাস মানে কি। During breathing, we take air into our lungs and through nose and then expel it. The ordinary air which we take into the lungs is rich in oxygen and the air expelled from the lungs is rich in carbon dioxide. তার মানে হলো যখন আমরা শ্বাস প্রশ্বাস চালাই তখন বায়ুর অক্সিজেন তখন বায়ু আমরা গ্রহণ করি এবং সেই বায়ুর মধ্যে অক্সিজেন থাকে, সেটা লাংস বা ফুসফুসে চলে যায়। আর যে বায়ু আমরা এক্সপেল করি বা শরীর থেকে বের করে দিই সেই বায়ুর মধ্যে কার্বন ডাই অক্সাইড অ্যাভেলেবল প্রচুর পরিমাণে থাকে। এবং আরেকটি কথা আমরা জানতে লাগবে, মানব দেহের এই ব্রিদিং বা শ্বাস প্রশ্বাসের মূল অঙ্গটির নাম হচ্ছে লাংস অথবা ফুসফুস। দ্য ব্রিদিং ইন হিউম্যান বিংস টেকস প্লেস থ্রু লাং, অর্থাৎ আমাদের ফুসফুস দ্বারা ব্রিদিং বা শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া সংগঠিত হয়। Now we are going to discuss regarding inhalation and exhalation, অর্থাৎ শ্বাস নেওয়া এবং শ্বাস ত্যাগ করা। The taking in of air rich in oxygen into the body is called inhalation. অক্সিজেনযুক্ত বায়ু থেকে দেহের ভিতর সংগ্রহ করা বা গ্রহণ করার নাম হচ্ছে ইনহেলেশন বা শ্বাস গ্রহণ। আর কার্বন ডাই অক্সাইড যুক্ত গ্যাস বা বায়ু শরীর থেকে বহিষ্কার করার নাম হচ্ছে এক্সহেলেশন। গিভিং আউট দ্য এয়ার রিচ ইন কার্বন ডাই অক্সাইড ইজ কল্ড এক্সহেলেশন। আমরা এখন আরো একটি বিষয় উল্লেখ করব, এ ব্রিথ মিনস ওয়ান ইনহেলেশন প্লাস ওয়ান এক্সহেলেশন, অর্থাৎ একবার শ্বাস গ্রহণের অর্থ হচ্ছে আমরা একবার শ্বাস নেব এবং একবার ত্যাগ করব, সেটাকে বলা হয় ওয়ান ব্রিথ। শ্বাস প্রশ্বাস, একটি শ্বাস প্রশ্বাস মানে হলো একবার শ্বাস নেওয়া এবং একবার শ্বাস ত্যাগ করা। এবার আমরা আলোচনা করব মেকানিজম অফ ব্রিদিং, এই শ্বাস প্রশ্বাসের কিভাবে আমাদের শরীরে সংগঠিত হয়। আমরা একটা বিষয় খুব ভালোভাবে জানি, দ্য প্রসেস অফ ব্রিদিং টেকস প্লেস ইন আওয়ার লাংস। আগে থেকে আমরা জেনে নিয়েছি আমাদের ফুসফুস হলো শ্বাস প্রশ্বাস করার মূল অঙ্গ। লাংস আর কানেক্টেড টু আওয়ার নোজ, then nostrils and passes through nasal passage and then windpipe. আমাদের শরীরে থাকা দুটি লাং বা ফুসফুস আমাদের নাকের সঙ্গে সরাসরিভাবে যুক্ত। কিভাবে যুক্ত হয়েছে আমরা যদি দেখি তো দেখবো আমরা নাক থেকে নস্ট্রিলস মানে নাকের ছিদ্র, দেন উইন্ডপাইপ, নাকের ছিদ্র বা নেসাল প্যাসেজ পরে আসবে উইন্ডপাইপ মানে বায়ুনল যেটা আমরা এইখানে থাকে, এই বায়ুনলকে সরাসরি দুটা ভাগে বিভক্ত হয়েছে, ব্রঙ্কাস এবং ব্রঙ্কাস দুটো গিয়ে লাংসের মধ্যে জয়েন হয়েছে। When we inhale air, it enters our nostrils and then passes through nasal passage and then windpipe and reaches to our lung. যখন আমরা বায়ু গ্রহণ করি সেই বায়ু আমাদের নাকের মধ্য দিয়ে প্রবেশ করে নেসাল প্যাসেজ অর্থাৎ এই নাকের ভিতর থাকা ছিদ্রের মধ্য দিয়ে উইন্ডপাইপ বা বায়ু নলিতে চলে যায়, আর সেই উইন্ডপাইপ থেকে দুটা ব্রঙ্কাস হয়ে সেটা দুইটা লাংসে বা ফুসফুসে গিয়ে মিলিত হয় বা সেই বায়ু সেখানে চলে যায়, ফুসফুসে চলে যায়। নাও আওয়ার টু লাংস হ্যাং ইন অ্যান এয়ারটাইট স্পেস ইন আওয়ার বডি হুইচ ইজ কল্ড চেস্ট ক্যাভিটি। আমরা জানি আমাদের ফুসফুস দুটা আমাদের দেহের ভিতর চেস্ট ক্যাভিটি বা বক্ষ গহ্বরের মধ্যে যাহা এয়ারটাইট থাকে, ফুললি বায়ুর দ্বারা ভর্তি বক্ষ গহ্বরের মধ্যে ঝুলানো অবস্থায় থাকে। অ্যারাউন্ড দ্য সাইডস অফ দ্য চেস্ট ক্যাভিটি, অর্থাৎ এই যে চেস্ট ক্যাভিটি বা বক্ষ গহ্বরের চারিদিকে কিছু হাড় থাকে যেগুলিকে বলা হয় কামিহাড় অথবা রিব। আর সেই রিব বা কামিহাড় দ্বারা একটা কেজ বা খাঁচার আকৃতির তৈরি হয় এবং সেই কামিহাড়গুলোর মধ্যে কি থাকে, কিছু মাসল বা পেশি থাকে। এইভাবে আমরা বলতে পারি অ্যারাউন্ড দ্য সাইডস অফ দ্য চেস্ট ক্যাভিটি ইজ দ্য রিব কেজ উইথ শিটস অফ মাসলস বিটুইন দ্য রিবস। দ্য রিব কেজ এনক্লোজেস দ্য লাংস ইন ইট, মানে এই
রিব কেজ বা কামিহাড়ের যে খাঁচা যা আছে বা পাঁজরের হাড়ের যে খাঁচা আছে তার ঠিক মধ্যভাগে লাংস বা ফুসফুস জোড়ানো অবস্থায় থাকে, এনক্লোজ করে পুরো আবৃত করে রাখে। ডায়াফ্রাগাম অন দ্য আদার হ্যান্ড, ডায়াফ্রাগাম বা মধ্যস্থতা হলো অ্যাবডোমিনাল ক্যাভিটি যেটা আছে আমাদের পাকস্থলীর যে গহ্বর আছে, পাকস্থলীর গহ্বরের ঠিক উপরে একটি অংশ থাকে, একটা আচ্ছাদন থাকে, তাকে বলা হয় ডায়াফ্রাগাম বা মধ্যচ্ছদা। সেটা কি করে পাকস্থলী গহ্বর এবং চেস্ট বা বক্ষ গহ্বরকে আলাদা করে রাখে। অ্যান্ড দিস ডায়াফ্রাগাম ফর্মস দ্য ফ্লোর অফ দ্য চেস্ট ক্যাভিটি, এবং আমাদের বক্ষ গহ্বরের ফ্লোর বা নিচের অংশ এই ডায়াফ্রাগাম তৈরি করে দেয়। আমাদের শ্বাস নেওয়া এবং ত্যাগ করার মধ্যে দুটি ঘটনা ঘটে। ওয়ান হচ্ছে ব্রিদিং ইন, অর্থাৎ when we breathe in two things happen at the same time। যখন আমরা শ্বাস নেই তখন দুটি ঘটনা একসঙ্গে ঘটে, অর্থাৎ নাম্বার ওয়ান, দ্য মাসলস বিটুইন দ্য রিবস কন্ট্রাক্ট কজিং দ্য রিব কেজ টু মুভ আপওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড। অর্থাৎ মাসল বিটুইন দ্য রিবস কন্ট্রাক্ট, অর্থাৎ এই রিব বা কামিহাড়ের ভিতরে, কামিহাড়ের মধ্যভাগে থাকা মাসুল বা পেশি কি হয়, কন্ট্রাক্ট হয়, মানে সংকুচিত হওয়ার ফলে রিব কেজ বা এই খাঁচা যা আছে তা মুভ করে আপওয়ার্ড উপর দিকে এবং বাহিরের দিকে। অ্যান্ড নাম্বার টু হচ্ছে দ্য ডায়াফ্রাগাম কন্ট্রাক্টস অ্যান্ড মুভস ডাউনওয়ার্ড, ডায়াফ্রাগাম যা আছে নিচের মধ্যচ্ছদা সেটা নিচের দিকে চলে যায়। অ্যাজ এ রেজাল্ট অফ দিস টু অ্যাক্টিভিটি, এই দুটা কারণে কি হয়, বোথ ইনক্রিজ দ্য স্পেস ইন দ্য চেস্ট ক্যাভিটি অ্যান্ড মেক ইট লার্জার, বক্ষ গহ্বর বড় হয়ে যায়, অনেক বড় হয়, ফলে অতি সহজে বায়ুর চাপ এখানের মধ্যে কমে যায়, বাইরে থেকে বায়ুর চাপ বেশি থাকা এখানে অক্সিজেনপূর্ণ বায়ু ভিতরে সহজে প্রবেশ করতে পারে। আর যখন ব্রিদিং আউট হয়, অর্থাৎ সেই ক্ষেত্রেও দুটা ঘটনা একসঙ্গে ঘটে। নাম্বার ওয়ান, দ্য মাসলস বিটুইন দ্য রিবস রিল্যাক্স কজিং দ্য রিব কেজেস টু মুভ ডাউনওয়ার্ড অ্যান্ড ইনওয়ার্ড, নিচের দিকে রিব কেজগুলা মুভ করে এবং ইনওয়ার্ড ভিতরের দিকে প্রবেশ করে, ফলে বক্ষ গহ্বরের স্পেস কি হয়, ছোট হয়ে যায়। আর ছোট হওয়ার ফলে এবং এদিকে ডায়াফ্রাগাম রিল্যাক্স হয় এবং সেটা উপরে উঠে আসে, এবং পরে বক্ষ গহ্বর খুব ছোট হয়ে যায়, বায়ুর চাপ বৃদ্ধি পায় এবং সেখানে জমা থাকা কার্বন ডাই অক্সাইড সরাসরিভাবে বাইরে বেরিয়ে যায়। এবার আমরা আসব এই আমাদের হিউম্যান রেসপিরেটরি সিস্টেম বা মানবদেহের শ্বসনতন্ত্রের মূল অঙ্গগুলি কোনগুলি। আমরা জানি মানবদেহের শ্বসনতন্ত্রের মূল অঙ্গগুলো হচ্ছে নোজ, নেজাল ক্যাভিটি বা নেজাল প্যাসেজ, ট্রেকিয়া, ব্রঙ্কাই, লাংস অ্যান্ড ডায়াফ্রাগাম, অর্থাৎ নাসারন্ধ্র, ট্রেকিয়া, দেন ব্রঙ্কাই, আর তারপর হচ্ছে লাং, আর তারপর হচ্ছে ডায়াফ্রাগাম, সঙ্গে অ্যালভিওলিও আছে। এখন আমরা জানব কিভাবে অক্সিজেন ভিতরে প্রবেশ করে। আসলে ফর রেসপিরেশন এয়ার ইজ ড্রোন ইনটু আওয়ার বডি থ্রু নস্ট্রিলস অফ আওয়ার নোজ, আমাদের নাকে থাকা ছিদ্র দুটো নস্ট্রিল যাকে বলা হয়, এই নাসা রন্ধ্রের মধ্য দিয়ে বায়ুর অক্সিজেন বা অক্সিজেনপূর্ণ বায়ু ভিতরে প্রবেশ করে। আরেকটি কথা মনে রাখতে লাগবে, এই যে বায়ুর মধ্যে থাকা ধুলাবালি এবং অন্যান্যগুলো আমাদের নাকের ভিতর লুম থাকে এবং মিউকাস থাকে, এই লুম এবং মিউকাস দ্বারা ধুলাবালি এবং এগুলো সব আটকে যায়, বিশুদ্ধ বায়ু ভিতরে প্রবেশ করে। দেন this air goes into nasal passage from nasal passage this air enters into pharynx and then goes into windpipe or trachea, তারপর এই নাসার রন্ধ্র থেকে চলে যায় ফ্যারিংসে, ফ্যারিংস থেকে উইন্ডপাইপ বা ট্রেকিয়া যাকে বলে তার মধ্যে গিয়ে পৌঁছায়, and from trachea runs down the neck and divides into two smaller tubes called bronchi। তারপর ট্রেকিয়া গলার মধ্যে গিয়ে সেখানে দুটা ভাগে বিভক্ত হয়ে যায় এবং দুটার নাম হয় ব্রঙ্কাই, আমরা প্লুরালে বলে ব্রঙ্কিওলস বলা হয়। তারপর ব্রঙ্কাই দুটো গিয়ে লাংসে মিলিত হয় এবং সেখানে লাংসে মিলিত হওয়ার আগে সেগুলো আরও ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত হয়ে যায়। বিভক্ত হওয়ার পর তার স্মলেস্ট যেটা, তারপর ব্রঙ্কাই দুটো গিয়ে লাংসে মিলিত হয়। লাংসে যাওয়ার পর সেটা আরও ছোটো ছোটো অংশে বিভক্ত হয়ে যায় এবং প্রত্যেকটি ব্রঙ্কাই ঠিক অগ্রভাগে বায়ুথলি থাকে যার নাম হচ্ছে অ্যালভিওলি বা বায়ুস্থলী। আর একটি কথা মনে রাখতে লাগবে, দি লাংস আর কভার্ড বাই টু থিন মেমব্রেনস কল প্লিউরা, প্লিউরা নামক দুটা
খুব পাতলা আবরণ দ্বারা লাংস বা ফুসফুস আবৃত থাকে। ইচ ব্রঙ্কিউলস ডিভাইডস ইনটু দ্য লাংস টু ফর্ম এ লার্জার নাম্বার অফ স্টিল স্মলার টিউবস কল ব্রঙ্কিউলস। প্রত্যেকটা ব্রঙ্কাই লাংসে যাওয়ার পর এগুলা আরও ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে যায় এবং ছোট ছোট পাইপ সৃষ্টি হয়, যেগুলিকে বলা হয় bronchioles, and the smallest bronchioles have tiny air sacs at their ends called alveoli. এবং সবচেয়ে ছোট যে ব্রঙ্কিওল থাকবে তার ঠিক মাথার মধ্যে বা এন্ড অগ্রভাগে বায়ুতলি থাকে, যার নাম হচ্ছে অ্যালভিওলি। আরেকটি কথা আমাদের জানতে লাগবে, ওয়াল যে আছে দেওয়াল, অ্যালভিওলি বা বায়ুতলির ওয়ালগুলা খুব পাতলা থাকে, আর পাতলা থাকার কারণে এগুলোর চারিদিকে ব্লাড ক্যাপিলারিজ বা রক্তজালিকা, কৈশিক রক্তজালিকা। আরেকটি কথা আমাদের মনে রাখতে লাগবে যে অ্যালভিওলি যেগুলো আছে গঠন হয় অর্থাৎ বায়ুস্থলী, সেগুলির আবরণ খুব পাতলা হয় এবং এইগুলির চারিদিকে ব্লাড ক্যাপিলারিজ বা কৈশিক রক্তজালিকা আবদ্ধ অবস্থায় থাকে। It is the alveoli that oxygen is taken into the body and carbon dioxide is eliminated. আমরা একটা কথা মনে রাখতে লাগবে, এই অ্যালভিওলি বা বায়ুস্থলী হলো এরই একটি অঙ্গ যার দ্বারা অক্সিজেন শরীরে প্রবেশ করে এবং কার্বন ডাই অক্সাইড শরীর থেকে বেরিয়ে যায়, অর্থাৎ অ্যালভিওলির মাধ্যমে গ্যাসিয়াস এক্সচেঞ্জগুলো হয়। There are millions of alveoli in the lungs. The presence of millions of alveoli in the lungs provides a very large area for the exchange of gases. আরেকটি কথা আমরা জানতে লাগবে, এই যে অ্যালভিওলির সংখ্যা আমরা কত, অ্যালভিওলির সংখ্যা আসলে মিলিয়ন, মানে লক্ষ লক্ষ অ্যালভিওলি লাংস বা ফুসফুসের মধ্যে তৈরি হয় এবং এই প্রেজেন্স অফ দিস মিলিয়নস অফ অ্যালভিওলি ইন দ্য লাংস প্রোভাইডস এ ভেরি লার্জ এরিয়া ফর দ্য এক্সচেঞ্জ অফ গ্যাসেস। আর এই লক্ষ লক্ষ অ্যালভিওলি বা বায়ুতলি ফুসফুসের মধ্যে থাকার কারণে এই যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ বা গ্যাস আদান প্রদানের একটা বিরাট এরিয়া, বৃহৎ অঞ্চল তৈরি হয়। যখন আমরা বায়ুমণ্ডলের অক্সিজেন গ্রহণ করি তখন ফুসফুসের অ্যালভিওলি বা বায়ুতলি এই অক্সিজেনযুক্ত বায়ু দ্বারা ভর্তি হয়ে যায়। আর যেহেতু অ্যালভিওলি বা ফুসফুসের অ্যালভিওলির আবরণ খুব পাতলা হয় এবং বাইরের দিকে ব্লাড ক্যাপিলারিজ থাকে, তো ডিফিউশন প্রসেসে বা ব্যাপন প্রক্রিয়া যেহেতু অ্যালভিওলির ভিতর অক্সিজেনের ঘনত্ব বেশি হয়ে যায়, সুতরাং সরাসরিভাবে আবরণের মধ্য দিয়ে অক্সিজেন রক্তে প্রবেশ করে। রক্তে প্রবেশ করার পর রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেনের আসক্তি খুব বেশি হয় এবং অক্সি হিমোগ্লোবিন নামক যৌগ গঠন হয়। সেই অক্সি হিমোগ্লোবিন রূপে টিস্যু বা কলার মধ্য দিয়ে রক্ত সমস্ত দেহের মধ্যে অক্সিজেন নিয়ে পৌঁছে দেয় এবং যাওয়ার সময় আবার ডিফিউশন প্রসেসে বা ব্যাপন প্রক্রিয়ার দ্বারা এই রক্তনলী থেকে বা ব্লাড ক্যাপিলারিজ থেকে রক্ত কোষের মধ্যে চলে যায়। অন্যদিকে কার্বন ডাই অক্সাইড কোষে যা উৎপন্ন হয় আগের থেকে, সেই কার্বন ডাই অক্সাইড ডিফিউশন প্রসেসে আবার রক্তে চলে আসে। একটি কথা আমাদের এখানে মনে রাখা প্রয়োজন, অক্সিজেন আমাদের দেহের মধ্যে হিমোগ্লোবিনের মাধ্যমে চলাফেরা করে, কিন্তু কার্বন ডাই অক্সাইড জলের মাধ্যমে চলাফেরা করে। কেননা কার্বন ডাই অক্সাইড জলে বেশি দ্রবীভূত হয় এবং সেই জলে দ্রবীভূত অবস্থায় কার্বন ডাই অক্সাইড এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করে। তো কার্বন ডাই অক্সাইড যা সৃষ্টি হয় তাহা রক্তের জলের সঙ্গে মিশ্রিত হয়ে যায়, আবার চলে আসে অ্যালভিওলিতে, সেখানে এসে অ্যালভিওলির আবরণ দিয়ে ডিফিউশন বা ব্যাপন প্রক্রিয়ায় বায়ুতলে ভিতর প্রবেশ করে এবং সেখান থেকে আমরা বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডকে বের করে দেই। এই শোষণের সময় আমাদের আরও একটি কথা, খুব গুরুত্বপূর্ণ কথা আমাদের মনে রাখতে লাগবে, যেমন ডিউরিং ব্রিদিং সাইকেল, এই শোষণ প্রক্রিয়া চলাকালীন সময়ে when air is taken in and let out, the lungs always contain a certain residual volume of air so that there is sufficient time for the oxygen to be absorbed into the blood and for carbon dioxide to be released from the blood. আরেকটি কথা আমাদের মনে রাখা খুব প্রয়োজন, ডিউরিং দ্য ব্রিদিং সাইকেল, এই ব্রিদিং সাইকেল বা যখন অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করা প্রক্রিয়া চলে, তখন when air is taken in and let out, যখন বায়ু গ্রহণ করা হয় এবং ত্যাগ করা হয়, the lungs always contain a certain residual volume of air, সবসময় একটি নির্দিষ্ট পরিমাণ বায়ু লাংস বা ফুসফুসের মধ্যে জমা থাকে, so that there is sufficient time for the oxygen to be absorbed, যাতে বেশি সময় পাওয়া যায় অক্সিজেন অ্যাবজর্ব হওয়ার জন্য এবং কার্বন ডাই অক্সাইড দেহ থেকে রিলিজ করার প্রচুর
সময় পাওয়া যায়। এই সময়ে মিলানোর জন্য সবসময় একটা রেসিডুয়াল ভলিউম যাকে বলে একটা নির্দিষ্ট পরিমাণ বায়ু লাংসের মধ্যে সংরক্ষণ অবস্থায় থাকে। এই ছিল আজকের আলোচনাটি কেমন লাগলো